কারণ হচ্ছে ফাংশন নাজারের 5/2 ওইভাবে রকমের হওয়ার কথা না। ওর কাছে আসতে হবে দেখো, তো এটা উত্তর আসবে না। ক্লাস 7-এর শিক্ষার্থীরা তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমাদের অ্যাসাইনমেন্ট চলতেছে নিশ্চয়, বাসায় সবাই আশা করি অ্যাসাইনমেন্টগুলো ভালোভাবে লিখতেছো। এতে করে তোমাদের বিগত সময়গুলোতে যে পড়াশোনার ল্যাকিং ছিল আমরা আশা করছি সেই ল্যাকিংসগুলো ইনশাল্লাহ কভারেজ হয়ে যাবে। অতি শীঘ্রই তোমাদের অ্যাসাইনমেন্ট ক্লাস শেষ হয়ে যাচ্ছে, হয়তো 15 ডিসেম্বরের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টের কার্যক্রম শেষ হবে। তোমরা এই কার্যক্রম শেষ হওয়ার পরে ইনশাল্লাহ যদি সফলতার সাথে অ্যাসাইনমেন্ট অল কমপ্লিট করতে পারো তাহলে তোমরা পরবর্তী অর্থাৎ 8ম শ্রেণীতে জানুয়ারির শুরু থেকে ক্লাস করার সুযোগ পাবে। একটা কথা তোমাদের বলে রাখি, কোনো শিক্ষার্থী যদি অ্যাসাইনমেন্ট অসম্পন্ন রাখো বা অগ্রগতি চলে আসে, এটা উত্তর ঠিক আছে, এটা দ্বিতীয়টি এই স্টাইলে হবে না কেন জানেন? এটা হচ্ছে যে প্রথম ও দ্বিতীয় বইয়ের যোগফল না, দুটো প্রথম ও দ্বিতীয় বইয়ের দামের সমষ্টি হলে এইভাবে, এটা শুধু প্রথম বইয়ের দাম, এটা এতভাবে নিতে হয়। যদি লেখা থাকে বই দামের সমষ্টি 55,000 টাকা, তখন এই নিয়মটা হবে। এখন বলছে প্রথম বইটির দাম এত টাকা হলে দ্বিতীয়টির দাম কত, বুঝছেন? আপনি বলি দ্বিতীয়টির দাম 2200 টাকা বাড়তেছে, প্রথমটির দাম 55,000 টাকা, তো দুটোটা যোগ করলে সমষ্টি কত চলে আসে? দুটা বইয়ের দামের সমষ্টি দেওয়া। সেই জন্য অঙ্কটা আমার কাছে আপলোড আছে, আমি দেখিয়ে নিচে লিখে দিছে ত্রুটিপূর্ণ প্রশ্ন, নেট থেকে দিচ্ছে। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা আজকে 7ম শ্রেণীর তোমরা কৃষি শিক্ষা, আজকে তোমাদেরকে আমি 4র্থ অধ্যায়ের পার্ট 1 পড়াবো, কৃষি ও জলবায়ু। তোমরা বইপত্র সামনে রাখো, পেজ নাম্বার 56 খোলো। তোমরা পার্ট 1 পড়াবো, কৃষি এবং জলবায়ু, 56 পৃষ্ঠা। হ্যাঁ, তাহলে আজকে তোমাদেরকে পড়াবো কি 7ম শ্রেণী, বিষয় হচ্ছে তোমার কৃষি শিক্ষা। তারপর 7ম শ্রেণী বিষয় কৃষি শিক্ষা। আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ, বছরের শেষ মাসের প্রথম দিন শুরু হয়েছে। তো তোমাদেরকে আমি অনুরোধ করব, যে কয়টা দিন আছে আর 15টা দিন মতো তোমাদের একটু কষ্ট করতে হবে। অ্যাসাইনমেন্টগুলো খুব মনোযোগ সহকারে ভালোভাবে করার চেষ্টা করো, যাতে তোমাদের শেষটা ভালো হয়। একটা বাংলায় প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। তো তোমাদেরকে এই কয়টা দিন আরো একটু গভীর মনোযোগ সহকারে স্টাডি করে অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন করার জন্য আমি বারবার আহ্বান করছি। তোমরা এই বিষয়টি মাথায় রাখো, যে বলে রাখছি যে কোনো শিক্ষার্থী যদি অ্যাসাইনমেন্টের কোনো একটা অসম্পূর্ণ থাকে অথবা অগ্রগতি চলে আসে বা অগ্রগতির প্রয়োজন হয় এমন মন্তব্য পেয়ে থাকো, তাহলে বুঝলে যে তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা শেষ করতে পারলে না। আর অ্যাসাইনমেন্ট ইনকমপ্লিট অবস্থায় কোনো স্টুডেন্টকেই পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে না, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। সো তোমরা বি কেয়ারফুল, খুব সুন্দরভাবে সফলতার সাথে অ্যাসাইনমেন্টগুলো সমাপ্ত করো। তোমাদের কৃষি শিক্ষায় আরও একটা অ্যাসাইনমেন্ট বাকি রয়েছে, সেটা হয়তো তোমাদের পরবর্তী ক্লাসে পেয়ে যাবে, পরবর্তী অ্যাসাইনমেন্টের সময়। তোমাদের আমি 6ষ্ঠ অধ্যায় 5ম অধ্যায় গত ক্লাসে পড়িয়েছিলাম। আজকে 4র্থ অধ্যায়ের 56 পৃষ্ঠার কৃষি ও জলবায়ু পার্ট 1টা পড়াবো। তোমরা সবাই 56 পৃষ্ঠা খুলো। হ্যাঁ, কৃষি ও জলবায়ু, এখান থেকে আমরা শুধু পার্ট 1টা মনোযোগ সহকারে পড়বো, কারণ পার্ট 1-এর উপর আমাদের অ্যাসাইনমেন্টের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো
লেখো চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু। চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু। কৃষি ও জলবায়ু। পার্ট ওয়ান। পার্ট ওয়ানে আমাদের রয়েছে কৃষি মৌসুম। কৃষি মৌসুম। কৃষি মৌসুম। আচ্ছা, আমরা হেডলাইনে একটা কথা লিখেছি কৃষি ও জলবায়ু। যে কৃষি বলতে আমরা চাষাবাদকে বুঝি। চাষাবাদ বলতে আমরা শুধু গাছপালা, শাকসবজি, ধান, পাট, গম উৎপাদন করি সেটা নয়। যে কৃষি বলতে আমাদের উদ্ভিজ বিভিন্ন ফসলগুলো উৎপাদনের পাশাপাশি আমরা যে প্রাণীজ উৎপাদন করে থাকি, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, মাছ ইত্যাদির যে চাষাবাদ, সেটাও আমাদের কৃষির অন্তর্ভুক্ত রয়েছে। আর এই যে কৃষিটা আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন রাজ্যের বা অংশের বিভিন্ন জলবায়ুর উপর ডিপেন্ড করে কৃষিটা বিভিন্ন রকম হয়। এক এক দেশের জলবায়ু এক এক রকম, তাই এক এক দেশের কৃষিজ ব্যবস্থাও এক এক রকম হয়। তাহলে কৃষির সাথে জলবায়ুর একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কৃষিও পরিবর্তন হয়। যেমন মরুর দেশে জলবায়ু সবসময় উষ্ণ উত্তপ্ত, তাই সেখানে খেজুর গাছ বেশি উৎপাদন হয়, খেজুর গাছ মরুভূমিতে বেশি জন্মায়। কিন্তু আমাদের দেশে নাতিশীতোষ্ণ এলাকার দেশ বলে এখানে খেজুরের উৎপাদন ততটা হয় না। আবার ঠান্ডা যে রাষ্ট্রগুলো রয়েছে পৃথিবীতে, যেমন অস্ট্রেলিয়া, সাইপ্রাস, এ ধরনের ঠান্ডা এলাকাগুলোতে তোমার কমলা, আপেল, হ্যাঁ, আঙ্গুর এই ধরনের চাষগুলো বেশি হয়। ঠিক আছে? তো তাহলে এগুলো কেন হয়? আমাদের দেশে কমলা চাষ বা আঙ্গুরের চাষ বা আপেলের চাষ আমাদের দেশে তেমনটা হয় না। কেন হয় না? কারণ আমাদের দেশের জলবায়ুটা ওই উদ্ভিদ বা ওই ফসলগুলো বা ফলমূলগুলো উৎপাদনের জন্য উপযোগী হয়। আবার দেখা যায় আমাদের দেশে প্রচুর পরিমাণে ধান, আখ, ভুট্টা, গম এগুলার চাষ হয়, কারণ আমাদের দেশের জলবায়ু এইসব ফসলের জন্য খুবই উপযোগী। তাই আমাদের জলবায়ু এবং কৃষি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ুর উপর নির্ভর করে কৃষিজ উৎপাদন হয়ে থাকে। এবার আমরা পার্ট ওয়ানে কৃষি ও মৌসুম সম্পর্কে পড়াবো। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং শোনো। ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ে আমরা ফসল উৎপাদনে আবহাওয়া এবং জলবায়ুর গুরুত্ব সম্পর্কে জেনেছি। ষষ্ঠ শ্রেণীতে যখন আমরা চতুর্থ অধ্যায় পড়েছিলা, তখন সেখানে ফসল উৎপাদনে আবহাওয়া এবং জলবায়ুর গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, সেটা আমরা পড়েছি বা জেনেছি। আবহাওয়া এবং জলবায়ুর গুরুত্বপূর্ণ সম্পর্ক। কোন অঞ্চলে কখন কোন ফসল জন্মাবে তা নির্ভর করে সেই অঞ্চলের জলবায়ুর উপর। কিছুক্ষণ আগেও তোমাদেরকে আমি বলেছি যে আবহাওয়া জলবায়ুর উপর ডিপেন্ড করে, হ্যাঁ, জলবায়ুর উপর নির্ভর করে আমাদের ফসল উৎপাদন হয়। তো কোন অঞ্চলে কখন কোন সময় বা কোন ফসল জন্মাবে সেটা নির্ভর করবে সে অঞ্চলের জলবায়ুর উপর। তাই কোনো অঞ্চল বা দেশের ফসল উৎপাদনের ধরন ও সময় জানতে হলে সে অঞ্চল বা দেশের জলবায়ুকে জানতে হবে। তাই কোনো অঞ্চল বা দেশের ফসল উৎপাদনের ধরন এবং সময় জানতে হলে সে অঞ্চল বা দেশের জলবায়ুকে আমাদেরকে জানতে হবে। তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, সূর্যালোক, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা ইত্যাদি হলো আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। এই উপাদানগুলোই ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে। তাহলে তোমাদেরকে আমি একটা প্রশ্ন রাখবো যে আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো কি কি? আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো কি কি? একটা প্রশ্ন রাখতেছি যে আবহাওয়া ও জলবায়ু, আবহাওয়া ও জলবায়ুর উপাদানসমূহ
উপাদান সমূহ কি কি? ঠিক আছে, তোমাদের আরেকটা আমি প্রশ্ন রাখবো যে কৃষির উপর জলবায়ু প্রভাব বর্ণনা করো। কৃষির উপর জলবায়ু প্রভাব বর্ণনা করো। কৃষির উপর জলবায়ুর প্রভাব বর্ণনা করো। যে একটা কৃষি, যে চাষাবাদ প্রক্রিয়া, সেটার সাথে আমাদের জলবায়ুর একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমি তোমাদের বর্ণনা বা ব্যাখ্যার মধ্যে বলেছি যে জলবায়ুর উপর নির্ভর করে আমাদের কৃষিটা পরিবর্তন হয়। সেজন্য এখানে তোমরা নিজের সৃজনশীল মেধা দিয়ে জলবায়ুর সাথে কৃষির যে তারতম্য হয় সেই বিষয়টা ব্যাখ্যা বলে দিয়ে তোমার এই প্রভাবটা তোমরা আলোচনা করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার 57 দ্বিতীয় প্যারাতে দেখো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা ও দূরত্ব, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন। একটা প্রশ্ন রাখা যায় যে বাংলাদেশের জলবায়ু কেমন? তাহলে বাংলাদেশের জলবায়ু হচ্ছে সাধারণত সমভাবাপন্ন। পরিমিত বৃষ্টিপাত, মধ্যম শীতকাল, আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এই ধরনের জলবায়ু কৃষি উৎপাদনের জন্য খুবই সহায়ক। তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন রাখতে পারি, বাংলাদেশের জলবায়ু সম্পর্কে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন, বাংলাদেশের জলবায়ু বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো। বাংলাদেশের জলবায়ু বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো। তখন তোমরা এই বৈশিষ্ট্যগুলো লিখতে গিয়ে লিখবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা ও দূরত্ব, তাপমাত্রা, আর্দ্রতা, তারপর বৃষ্টিপাত পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের জলবায়ু হচ্ছে সাধারণত সমভাবাপন্ন। মানে সমভাবাপন্ন মানে বোঝায় মানে একটা ইকুয়াল অবস্থা, নয় গরম নয় ঠান্ডা, মানে নয় বেশি রোদ ঝড় বৃষ্টি, আবার নয় বেশি খুব উত্তাপ রুক্ষতা প্রখরতা, এরকম মানে একটা সবসময় মিডল অবস্থা বিরাজমান করে। মানে এই ধরনের রাষ্ট্রগুলোতে কৃষি কাজ খুব বেশি উপাদেয় হয়, খুব বেশি কৃষি ফলন হয়। সেই কারণে বাংলাদেশের জলবায়ু পরিমিত বৃষ্টিপাত, মধ্যম শীতকাল, আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। সেগুলো আমরা বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য সংক্ষেপে লিখবো, এখানে অ্যাড করব। তারপর এই ধরনের জলবায়ু কৃষি উৎপাদনের জন্য খুবই সহায়ক। একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যেই সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যেই সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। তাহলে ফসলের মৌসুম বলতে কি বুঝো? আমরা একটা প্রশ্ন রাখবো তোমাদেরকে যে ফসলের মৌসুম বলতে কি বুঝো? ফসলের মৌসুম বলতে কি বুঝো? হ্যাঁ, ফসলের মৌসুম বলতে কি বুঝো? আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যেই সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সেই ফসলের মৌসুম বলে। সেটা তোমরা লিখতে পারো। একটা
অর্থাৎ বাংলা কি বলছিলাম তোমাদের, অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত যে সময়টা থাকে সেই সময়কে আমরা ফসলের মৌসুম বলে থাকি। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল জন্মায়। ফলে ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত দুটি মৌসুমে ভাগ করা হয়েছে, যথা রবি মৌসুম এবং খরিফ মৌসুম। তাহলে তোমাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল জন্মে থাকে। তো ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত কয়টি মৌসুমে ভাগ করা হয়? ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত কয়টি মৌসুমে ভাগ করা হয় এবং কি কি? প্রশ্ন, ফসল উৎপাদনের জন্য সারা বছরকে কয়টি মৌসুমে ভাগ করা হয় ও কি কি? হ্যাঁ, কয়টি মৌসুমে ভাগ করা হয় এবং কি কি, সেখানে একটা প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা এটা হচ্ছে যে সারা বছরকে দুইটি মৌসুমে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার রবি মৌসুম আর একটা হচ্ছে খরিফ মৌসুম। তাহলে এখানে আমাদের প্রশ্ন জাগলো যে রবি মৌসুমটা কি? হ্যাঁ, শোনো শিক্ষার্থীরা, রবি মৌসুম হ্যাঁ, আচ্ছা, গ্লাক্সি 10S, তুমি অনলাইন লাইভ ক্লাসে আসছো, তোমার নাম কি? গ্লাক্সি 10, এটা কে বলো তো? মোবাইল থেকে লাইভ ক্লাসে দেখতে পাচ্ছি কালো পর্দায়। শিক্ষার্থীরা, আচ্ছা, তো দেখো, রবি মৌসুম আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। বাংলাদেশে যে 12 মাস রয়েছে, বাংলা 12 মাস, সেই 12 মাসগুলো অ্যাকচুয়ালি কৃষকরা তাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে এই মাসগুলোকে, বাংলা 12 মাসটাকে তারা ব্যবহার করে, কারণ এই বাংলা 12 মাসটা বছরের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ জলবায়ুর সাথে। তো যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র। তার মধ্যে আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত, তাহলে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, কয়টা মাস হলো? 6টা। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ এবং ফাল্গুন। তাহলে আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত যে 6টি মাস, এই 6 মাসকে রবি মৌসুম বলে। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা খুব কমই হয়ে থাকে। এই মৌসুমে তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা এবং বৃষ্টিপাত সবই কম হয়ে থাকে। তাহলে তোমাদের প্রশ্ন রাখবো যে রবি মৌসুম কি, বা রবি মৌসুম সম্পর্কে লিখো। প্রশ্ন থাকবে তোমাদের, প্রশ্ন, রবি মৌসুম সম্পর্কে লিখো। এটা একটা প্রশ্ন রইল যে রবি মৌসুম সম্পর্কে লিখতে গেলে তোমাদের আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত এই 6টি মাসের সময়কে তোমার রবি মৌসুম বলা হয়। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা খুব কম হয়। এই মৌসুমে তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত সবই কম হয়ে থাকে।
তারপর আমরা সারা বছরকে যে দুটি প্রধান ভাগে বিভক্ত করা হয় তার মধ্যে রবি মৌসুম একটা আর অপরটা হচ্ছে খরিফ মৌসুম। তাহলে আমাদের খরিফ মৌসুমটা কি আমরা একটু জানি। হ্যাঁ, দেখো শিক্ষার্থীরা, চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। তোমরা পেজ নাম্বার 57-তে দেখো, আমরা 57 পৃষ্ঠার নিচের দিকে দেখতে পাচ্ছি যে খরিফ মৌসুম খতে খরিফ মৌসুম চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত। তাহলে চৈত্র থেকে ভাদ্র মাস বলতে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র। চৈত্র থেকে এই ভাদ্র মাস পর্যন্ত যে সময়টা 6 মাস, এই সময়টাকে বলা হয় খরিফ মৌসুম। খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, খরিফ 1 বা গ্রীষ্মকাল, খরিফ 2 বা বর্ষাকাল। তাহলে যেহেতু আষাঢ় শ্রাবণ মাসটা তোমার খরিফ মৌসুমে অন্তর্গত এবং আষাঢ় শ্রাবণ যেহেতু বর্ষাকাল, এই নয় যে শুধু আষাঢ় এবং শ্রাবণ মাস, এই 2 মাস ব্যাপী বৃষ্টিপাত হবে। দেখা যায় যে আষাঢ় মাস শুরু হওয়ার একটু আগে থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যায়, আবার শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার পরও ভাদ্র মাসেও কিছু কিছু হালকা হালকা বৃষ্টিপাত হতে দেখা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আষাঢ় শ্রাবণ 2 মাস যদিও বর্ষাকাল, আষাঢ় বা আষাঢ়ের কিছু সময় আগে এবং শ্রাবণের কিছু সময় পরে টোটালি আমাদের 3 মাস সময় বর্ষাকালের অন্তর্ভুক্ত থাকে। সেই জন্য খরিফ 1 বলতে চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বা গ্রীষ্মকাল হিসেবে ধরা হয়। আর এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকে এবং মাঝে মাঝে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়ে থাকে। আবার খরিফ 2 হচ্ছে আষাঢ় থেকে ভাদ্র মাস, মানে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। যদিও ভাদ্র মাসটা বর্ষাকালের অন্তর্ভুক্ত নয়, কিন্তু বর্ষাকালে প্রভাবটা ভাদ্র মাস ব্যাপী থেকে যায়। সেই কারণে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বা বর্ষাকাল বলা হয়। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, বাতাসে আর্দ্রতা বেশি থাকে এবং তাপমাত্রা মাঝারি তাপমাত্রা হয়ে থাকে। তাহলে আমাদের প্রশ্ন থাকবে যে খরিফ মৌসুম সম্পর্কে যখন আমরা রবি মৌসুম সম্পর্কে যখন তোমরা লিখছো, সেখানে রবি মৌসুমের কোনো প্রকারভেদ ছিল না, সেই ছোট ব্যাখ্যাটা দেখবা। কিন্তু খরিফ মৌসুম সম্পর্কে যখন তোমাদের লিখতে বলবো, তোমার খরিফ মৌসুমের সংজ্ঞা, খরিফ 1, খরিফ 2 সবকিছু বৃত্তান্ত লিখতে হবে। তাহলে প্রশ্ন, খরিফ মৌসুম সম্পর্কে, খরিফ মৌসুম সম্পর্কে খরিফ মৌসুম সম্পর্কে যখন তুমি লিখতে যাবা, তখন খরিফ 1, খরিফ 2 এর যাবতীয় বর্ণনাগুলো তোমাদেরকে লিখতে হবে। এরপরে আমরা পরবর্তী পেজ নাম্বার 58-তে আরেকটা ছোট কাজ আছে, সেই কাজটাকে আমরা দেখব, অ্যানালাইসিস করে আমাদের আজকের পাঠ এখানে শেষ করব। যেই সকল ফলের বৃদ্ধি ও ফুল ফল উৎপাদন তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, দিনের দৈর্ঘ্য ইত্যাদি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়, কেবল সেই সকল ফসলেরই মৌসুম ভিত্তিক শ্রেণী বিভাগ করা হয়। তাহলে কি বুঝলে? যেই সকল ফসলের বৃদ্ধি ও ফুল ফল উৎপাদন তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, দিনের দৈর্ঘ্য ইত্যাদি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়, কেবল সেই সকল ফসলেরই মৌসুম ভিত্তিক শ্রেণী বিভাগ করা হয়। বহু বর্ষজীবী ফসল যেমন ফলদ, বনজ, ঔষধি ফসলের ক্ষেত্রে মৌসুম ভিত্তিক শ্রেণী বিভাগ তেমন প্রযোজ্য নেই। এখানে একটা পেজ নাম্বার 58-তে কৃষি মৌসুমের রবি মৌসুম, খরিফ মৌসুম, খরিফ 1, খরিফ 2 দিয়ে একটা ডায়াগ্রাম, একটা ফ্রেম তৈরি করে দিচ্ছে। সেই ডায়াগ্রাম বা ফ্রেমটা তোমরা একটু গভীর মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে, এটা আঁকবে বাসায়। শিক্ষার্থীরা, তাহলে আজকে তোমাদেরকে আমি আবারও রিভিউ করে দিচ্ছি মূল বিষয়গুলো। আজকে যে তোমরা কৃষি মৌসুম সম্পর্কে, রবি মৌসুম সম্পর্কে পড়েছো, খরিফ 1, খরিফ 2 সম্পর্কে পড়েছো। এছাড়া আমি এখানে যে কোয়েশ্চন রেখেছি সেই কোয়েশ্চনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তোমাদেরকে বলবো যে তোমরা চতুর্থ অধ্যায়ে কৃষি ও জলবায়ু অধ্যায়টাতে পার্ট 1 এর কৃষি মৌসুম সম্পর্কে আয়ত্ত করে যদি আয়ত্ত করো, তাহলে এই সপ্তাহের উপর তোমাদের যে অ্যাসাইনমেন্ট ক্লাস হবে তাতে তোমাদের আর কোনো
সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি। টমেটো সুন্দর সুন্দর ফুল